বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাবিক ফরিদ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণে মালিক সমিতি বিআরটি এর বৈঠক চলছে, কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত। টানা 3 দিন পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা, চট্টগ্রামে সীমিত আকারে বাস চালু, দ্বিগুণ ভাড়ার অভিযোগ। কিউলেক্স মশা রোধে আগেই কীটনাশক ছিটাচ্ছে সিটি কর্পোরেশন, সচেতন হতে বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি। ফুচকা, পুরীর শরবত সহ রাস্তার পাশে সব খাবারেই মিলেছে ব্যাকটেরিয়া, টাইফয়েড সহ জটিল রোগে ভুগছে মানুষ। টি-20 বিশ্বকাপে বিকেলে লড়বে নিউজিল্যান্ড ও আফগানিস্তান, কিউইরা জিতলে বাদ পড়বে ভারত। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বিআরটি এর বৈঠক চলছে। বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই বৈঠকে উপস্থিত আছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, সড়ক পরিবহনের সেক্রেটারি এনায়েতুল্লাহ, বিআরটিসির প্রতিনিধি, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি সহ বিভিন্ন পরিবহন সংস্থার নেতারা। এর আগে সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদ এবং ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। আজও রাজধানী সড়কে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া আর কোনো বাসের দেখা মেলেনি। তবে বিআরটিসির বাসগুলোয় অতিরিক্ত ভিড় থাকায় অনেকে হেঁটেই রওনা দিচ্ছেন নিজ গন্তব্যে। গণপরিবহন বন্ধের পাশাপাশি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ডিজেলের দাম বাড়ছে, সব গাড়ি কি বাংলাদেশের সব গাড়ি কি ডিজেলের গাড়ি? যারা গণপরিবহন ম্যাক্সিমাম গ্যাসের, এখন আবার গ্যাসের দাম বাড়বে, বলবে যে আবার ধর্মঘট, আবার বৃদ্ধি। 10 টাকার বাড়া যায় 500 টাকা জিনজেলারা। এখন কি যে যেভাবে পারছে এইভাবে কামাই দেয়। রিস্কলারাও দাম চাই ডাবল। কোনো গাড়ি গুড়ি পাইনি, রিক্সায় 200-300 টাকা ভাড়া চাই, সিএনজি 200 টাকা ভাড়া চাই। যেমন মানুষ নিয়ে যাবো কে, তবে এটাই তোমার দায়ী। সিএনজি একটা 200 টাকা গেলে সেখানে 400 টাকা যাচ্ছে, অতিরিক্ত একদম বেশি যাচ্ছে। একটা অসুস্থ মানুষ, রোগী মানুষ, এবার যা যায় এই যে কত কষ্ট করে অত দূর থেকে দুইটা মেয়ে না হাইটা গেতাছি। রাজধানীর বনানীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ধর্মঘট ও পরিবহন ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বিআরটি এর বৈঠক চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। চলে যাচ্ছি শরীফের কাছে। শরীফ, বৈঠকটি ঠিক কোন পর্যায়ে রয়েছে, আর অনেকক্ষণ তো হলো বৈঠকটি চলছে, ঠিক কি বিষয়ে সমঝোতায় আসতে পারছে না দুপক্ষ? দেখুন, প্রায় 3 ঘন্টা হতে চলল বৈঠক শুরু হয়েছে। বলা চলে বৈঠক এখন শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগেই ভেতরে একজনের সাথে কথা হয়েছে, যিনি বের হয়েছিলেন। তিনি জানিয়েছেন হয়তো ঘন্টা কানেকের মধ্যেই এই বৈঠকটি শেষ হয়ে যাবে। তবে এই যে 3 ঘন্টার বৈঠক, এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে প্রতি কিলোমিটারে গণপরিবহনে ভাড়া কত বাড়বে এই বিষয়টি নিয়ে। এখানে আমরা যতটুকু জেনেছি যে বিআরটিএ তাদের যে একটি কমিটি গঠন করা হয়েছে, যে এই ভাড়া পুনর্নির্ধারণ কমিটি, সেই কমিটি সুপারিশ করেছে 40 থেকে 42 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধির। এক্ষেত্রে আমি যদি বলতে চাই যে এর বিপরীতে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা চাইছেন প্রতি কিলোমিটারে 70 থেকে 80 পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধি। অর্থাৎ এখন দূরপাল্লার রুটে ভাড়া আছে প্রতি কিলোমিটারে 1 টাকা 40 পয়সা। বিআরটিএ চাইছে এই 1 টাকা 40 পয়সার বিপরীতে এখানে 1 টাকা 82 পয়সা ভাড়া নির্ধারণ করতে। আর সিটির ভেতরে অর্থাৎ সিটি বা লোকাল পরিবহনে এখন ভাড়া আছে 1 টাকা 70 পয়সা। বিআরটি এর যে সুপারিশ, সেই সুপারিশ মোতাবেক এখন তারা 2 টাকা 10 পয়সা করার সুপারিশ করছে। আর আমি যদি পরিবহন মালিকদের কথা বলতে চাই, তারা চাইছেন যে আসলে দূরপাল্লায় যেখানে 1 টাকা 40 পয়সা আছে সেখানে 2 টাকা 9 পয়সা ভাড়া করার তারা দাবি জানিয়েছেন। এবং অভ্যন্তরীণ রোড বা সিটিতে যেখানে 2 টাকা, যেখানে 1 টাকা 70 পয়সা আছে সেখানে তারা 2 টাকা 49 পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন। এখন পাল্টাপাল্টি বক্তব্য চলছে, পাল্টাপাল্টি যুক্তিতর্ক চলছে, মূলত এতেই আরো এই বৈঠকে সময় লেগে যাচ্ছে। তবে
আজকে ধর্মঘটের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে, এটি আমরা অনেকটা নিশ্চিত হয়েছি। কারণ যেহেতু এখানে আসলে ভাড়া বাড়ানোর বিষয়ে দুপক্ষই একমতে আছে, তবে কত শতাংশ বাড়বে বা কত পয়সা বাড়বে এটিতেই মূলত যুক্তিতর্ক হচ্ছে। কারণ এখানে বিআরটিএ চাচ্ছে 40-42 পয়সা বাড়াতে, আর পরিবহন মালিকরা চাচ্ছে 70 থেকে 80 পয়সা বাড়াতে প্রতি কিলোমিটারে। এখন হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই একটি চূড়ান্ত পর্যায়ে আসবে এবং এখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটি সুপারিশ আকারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কত শতাংশ ভাড়া বাড়লো। তবে আজকের যে বৈঠক, এই বৈঠকে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আসলে সরকার যদি তাদের সাথে আগে আলোচনা করে এই বিষয়টি তারা তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিত, তাহলে এই যে জনভোগান্তি সেটি হতো না। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এদিকে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে সড়কপথের যাত্রীরা। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা থাকলেও গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়ায় বা হেঁটে গন্তব্য যান অনেকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে আসা রোগীরা। রোববার সকাল ৯টা, রাজধানী টেকনিক্যাল মোড় এলাকার চিত্র এটি। যে কোনো বাহনের জন্য দীর্ঘ অপেক্ষায় বিভিন্ন কাজে বের হওয়া মানুষ। গণপরিবহন বন্ধ, তাই সিএনজি, অটোরিকশা, রিকশা, প্রাইভেট কার যখন যা পেয়েছেন তাতেই কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হয়েছে যাত্রীদের। 10 টাকার ভাড়া যায় 500 টাকা জিনজেলারা। এখন যে যেভাবে পারছে এইভাবে কামাই দেয়। রিস্কলারাও দাম চায় ডাবল। সিএনজি একটা 200 টাকা গেলে সেখানে 400 টাকা যাচ্ছে, অতিরিক্ত একদম বেশি যাচ্ছে। যারা কোনো বাহন পাননি তারা মাইলের পর মাইল হেঁটেই যান তাদের গন্তব্যে। কোনো গাড়ি গুড়ি পাই না, রিক্সায় 200-300 টাকা ভাড়া চাই, সিএনজি 200 টাকা ভাড়া চাই। যেহেতু মানুষ নিয়ে যাবো কি, তবে এটাই তোমার দায়িত্ব। একটা অসুস্থ মানুষ, রোগী মানুষ, এবার যা যায় এই যে কত কষ্ট করে অত দূর থেকে দুইটা মেয়ে না হাইটা গেতাছি। যাত্রী ভোগান্তি দূর করতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান যাত্রীরা। আমার বেতন হলো মাসে 10,000, আর আমি পাচ্ছি আমার ভাড়া যাচ্ছে আরো বেশি। ডিজেলের দাম বাড়ছে। সব গাড়ি কি বাংলাদেশের সব গাড়ি কি ডিজেলের গাড়ি? যারা গণপরিবহন, ম্যাক্সিমাম গ্যাসের। এখন আবার গ্যাসের দাম বাড়বে, বলবে যে আবার ধর্মঘট, আবার বৃদ্ধি। ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার বা ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক সমিতি। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে টানা 3 দিন ধরে চলা পরিবহন ধর্মঘটে সড়কের পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানী সায়দাবাদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সায়দাবাদ ঢাকার অন্যতম ব্যস্ততম একটি সড়ক, যেখান থেকে দূরপাল্লার পরিবহন যায়। তো যারা দূরপাল্লার পরিবহনে যাচ্ছেন তারা কিভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং হাসপাতালে আসা রোগীরা বেশ বিপাকে পড়েছেন, আমরা প্রতিবেদনে বলছিলাম। এখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে গত 3 দিন ধরে যে সকল যানবাহন বন্ধ রয়েছে, গণপরিবহন বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এখানেও কিন্তু একই চিত্র, যারা আসলে ঢাকার বাইরে যাবেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, কোনো একটি প্রাইভেট কার এসে দাঁড়ালে সেখানে কিন্তু মানুষজন হুমড়ি খেয়ে পড়ছেন। তারা আসলে দুই তারপরে এসে অপেক্ষা করছেন, যেহেতু কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে বিআরটিএতে একটি, তো যার কারণে বৈঠকের পর অপেক্ষা সিদ্ধান্ত হয় যে গণপরিবহন চলবে, সেক্ষেত্রে হয়তো বাস আবার শুরু করতে পারে। সেজন্য সেই প্রস্তুতিও তারা কিন্তু আসলে নিয়ে রেখেছেন। তো সেই হিসেবে কিন্তু যেটা বলা হচ্ছে যে এখানে যারা আছেন তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছে। রিক্সা, প্রধান সড়কে আমরা সাধারণত রিক্সা দেখতে পাই না, সেই প্রধান সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি রিক্সা কিন্তু আসলে আধিক্য অফিসে কিন্তু যারা সেগুলোতে তারা যাচ্ছে এবং তার পাশাপাশি যেসব পিকআপ ভ্যান রয়েছে সেখানে আমরা দেখি তারা গন্তব্যে যাওয়া যাচ্ছে চেষ্টা করছে। তবে তারা অপেক্ষায় করছেন, চাইনিজ অনেক কিছু অপেক্ষা করছে, শুধুমাত্র সিদ্ধান্ত আসে যে অবরোধ তুলে নেওয়া হবে, ভাড়া কম বা বেশি যেতেই হচ্ছে গেল, তারা হয়তো যেতে পারবেন। তবে সকাল থেকে আমরা যেমন দেখছিলাম, গত 3 দিন আমরা যেমন দেখি সাধারণ মানুষের ভোগান্তি সেটি কিন্তু রয়ে যাচ্ছে। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনের পরিস্থিতি রাজধানী সায়দাবাদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। জ্বালানি তেলের দাম বাড়ায় টানা তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছে পরিবহন ধর্মঘট। তৈরি হয়েছে অচলাবস্থা। রোববার হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। বিকল্প বাহনে কয়েক গুণ বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছতে হচ্ছে অফিসগামীদের। এদিকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ।
গণপরিবহন বন্ধ, তাই রাজশাহীতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গত 3 দিন ধরে তৈরি হয়েছে অচল অবস্থা, সাথে কয়েক গুণ বাড়তি ভাড়ার চাপ। আর যাদের কোনো উপায় নেই তাদের 2 পাই ভরসা। 2 কিলো রিক্সা ভাড়া 100 টাকা, স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি। আর ট্রেনেও প্রচুর ভিড়, অপেক্ষা করতেছে হাজার হাজার মানুষ টিকিটের জন্য। বাস সারা বাংলাদেশে বাস বন্ধ। বাস বন্ধ হয়ে যাওয়ায় বাড়তি চাপ পড়েছে ট্রেনে। একটি সিটের জন্য হাহাকার অবস্থা রেল স্টেশনে। বাসও বন্ধ, আমরা লাইনে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোনো টিকিট পাচ্ছি না এখন পর্যন্ত। রোববার সকাল থেকে গাজীপুর, খুলনা ও ময়মনসিংহ বাস টার্মিনাল থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। তাই বিকল্প জানে দ্বিগুণ 3 গুণ ভাড়া বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। অনেকে উপায় না পেয়ে হেঁটেই রওনা হন কর্মক্ষেত্রে। আমি যেমন সিটাগান আমার কালকে বড় ফ্লাইট 9টা বাজে ওমানে, আর আমি যদি না যেতে পারি তাহলে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে। সিলেট ও নোয়াখালীর বাস টার্মিনালগুলোর সামনে দেখা গেছে যাত্রীদের ভিড়, কিন্তু কাউন্টারগুলো বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। 220 টাকা এনার ভাড়া, 500 টাকা যেতে হচ্ছে, তাও যেতে পারছিস না। এদিকে তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধের ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা, তাই টার্মিনালে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সারা দেশে বন্ধ থাকলেও চট্টগ্রামে সীমিত আকারে চলছে গণপরিবহন। বাস মালিকদের একাংশের ঘোষণায় চট্টগ্রামের বেশ কিছু রুটে সকাল থেকেই বাস চলাচল করেছে। নগরীতে বাস চলায় কিছুটা স্বস্তিতে যাত্রীরা। তবে সপ্তাহের প্রথম দিনে রাস্তায় অফিসগামী মানুষের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। গণপরিবহনগুলোতে কোনো কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে শনিবারের মতো কোথাও যান চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া যায়নি। ভাড়া যে এত বাড়তি নিচ্ছে, এটা তো মানে সীমাহীন বাড়তি নিচ্ছে। যেমন আমি 5 টাকা দিয়ে আসছি, এখন আমার থেকে 10 টাকা নিচ্ছে। 10 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে, 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে, ডাবল নিচ্ছে। তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, ছোট ছোট কর্মজীবীর মানুষ বেতন বাড়ে নাই। পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দেবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন পরিবহন ধর্মঘটের? কিছু পরিবহন যেমন মেট্রোপলিটন তারা যাত্রা শুরু করেছে, তা বাদে দূরপাল্লার কোনো বাস ছেড়ে গেছে কি? না, দেখুন, আজকে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে আসলে পরিবহন মালিক শ্রমিকদের যে ধর্মঘট সেটি চলছে। আমরা আসলে গতকালকে যেটি জেনেছিলাম সেটি হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় যে সমস্ত গণপরিবহনগুলো চলে সেই সব পরিবহনের দুটি পক্ষের একটি পক্ষ গতকালকে সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিছু পরিবহন চালাবেন। আমরা সকাল থেকে দেখেছি সেরকম কিছু গাড়িও চলেছে, কিন্তু সেটির পরিমাণ এতটা কম যে আসলে সেটি খুব বেশি মানুষের কাজে আসছে না। পাশাপাশি যে গাড়িগুলো চলছে সেগুলো আসলে ক্ষেত্র বিশেষে দ্বিগুণ কিংবা 3 গুণও ভাড়া নিচ্ছে বলে আমাদেরকে আসলে এখানে যারা অফিস আদালতগামী লোকজন ছিলেন আজকে সকালে তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে দুপুরবেলা আমরা আসলে লোকজনের যারা আসলে যেখানে যাওয়ার কথা সেখানে নানা ওয়েতে তারা পৌঁছে গেছেন। আমরা হাতে গোনা 2-1টি গণপরিবহন দেখছি যেখানে মানুষ আসলে গাদাগাদি করে তারা আসলে তাদের যে কাজকর্ম সেটি সারার জন্য তাদের স্ব কর্মস্থলে যাচ্ছেন। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে। বন্দর কর্তৃপক্ষের যেটি বিষয় সেটি হচ্ছে বন্দরের যে সমস্ত আভ্যন্তরীণ কার্যক্রম সেগুলো আসলে চলছে, কিন্তু বন্দর থেকে যে সারা দেশে যে পণ্যগুলো নিয়ে পণ্য পরিবহনগুলো যাবে সেরকম কোনো যোগ নেই। অর্থাৎ গত 2-3 ধরে আজকে সহ 2.5 দিন বন্দর থেকে কোনো পণ্যবাহী কোনো গাড়ি কোথাও যাচ্ছে না। সঙ্গত কারণে সেখানে এক ধরনের জট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সেই সমস্ত পণ্যের মধ্যে অনেকগুলো পণ্য আছে যেগুলো পছন্দসই সঙ্গত কারণে সেগুলো এইভাবে যদি আরও 2-1 দিন থাকে সেই ক্ষেত্রে সেগুলো পৌঁছে যেতে পারে এবং আসলে বড় রকমের বড় অঙ্কের একটি ক্ষতির আশঙ্কা আসলে সবাই করছেন। সেই কারণে তারা আসলে মনে করছেন আজকে ঢাকায় যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি থেকে কোনো একটি সুন্দর সমাধান আসতে পারে বলে সবাই মনে করছেন। চট্টগ্রামের নগরবাসী এবং বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই মনে করছেন আজকের যে ঢাকায় যে বৈঠকটি হচ্ছে সেখান থেকে একটি সুন্দর সমাধান আসতে পারে। আর সেই সমাধানটি আসলেই হয়তো এই আজকে 2-3 দিন ধরে যে অচল অবস্থা সেটি আসলে সমাধান হতে পারে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে এই মুহূর্তকার ধর্মঘটের পরিস্থিতি। চট্টগ্রাম থেকে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ রাখায় সদরঘাটে আটকা পড়েছে হাজারো যাত্রী। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধে চরম দুর্ভোগে তারা। তবে দেশের বিভিন্ন এলাকা থেকে শনিবার বিকেলের আগে ছেড়ে আসা লঞ্চ
সকালে ঘাটে ভিড়েছে। কাঙ্ক্ষিত গন্তব্যে কখন রওনা হওয়া যাবে তার নিশ্চয়তা নেই। কবে লঞ্চ চলাচল শুরু হবে জানে না কেউ, তাই সদরঘাটের ওয়েটিং রুমে অপেক্ষায় যাত্রীরা। সড়কপথ বন্ধ, তাই নৌপথে নিজের গন্তব্যে পাড়ি জমাতে গিয়ে বিপাকে যাত্রীরা। এখন যাওয়ার মতন কোনো ওয়ে নাই। যদি বরিশাল থেকে কোনো লঞ্চ এইখান থেকে যাওয়া যাইতো তাইলে জনসাধারণের জন্য অনেক ভালো হইতো। তারা বলে কি কালকে আজকে 3টা বাজে বৈঠক বসবে, লঞ্চ ছাড়বে তার সিদ্ধান্ত নাই। এই যে লঞ্চগুলো আসছে বরিশাল থেকে, এদিকে কোনো নাই, বিচার নাই। তবে শনিবার বিকেলের আগেই দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা কয়েকটি লঞ্চ ভোরে ঘাটে ফেরে, যদিও সেসব লঞ্চে যাত্রীদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া। 2 দিন আগেও বাড়ায় গেছে, কিন্তু এর আগে যে আগের সপ্তাহে যে গেছি তখন ভাড়া ছিল 200 টাকা, এখন 250 টাকা। 250 নিত, 300 নিত, এই লাইনের লঞ্চে 250-300 এমনই নিত। মন্ত্রণালয়ের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ হলে অচলাবস্থা কাটবে বলে আশা যাত্রীদের। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিভিন্ন রুটে ট্রেনে 22টি বগি সংযোজন করেছে বাংলাদেশ রেলওয়ে। সকালে এই তথ্য জানায় কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটে যাত্রীদের চাপ পড়েছে ট্রেনে। এ পরিস্থিতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। দুর্ভোগ লাঘবে শনিবারও বিভিন্ন ট্রেনে অতিরিক্ত 16টি বগি যুক্ত করা হয়। তবে করোনা মহামারীর কারণে এখন স্ট্যান্ডিং ভ্রমণের টিকিট বিক্রি করছে না রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট ছাড়া কাউকে উঠতেও দেওয়া হচ্ছে না ট্রেনে। পরিবহন ধর্মঘটের কারণে পর্যটন শহর কক্সবাজারে আটকা পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটক সহ সাধারণ যাত্রীদেরও। তবে জরুরি বিবেচনায় চট্টগ্রাম পর্যন্ত বিনা খরচে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। এমন কর্মসূচিতে যারা এসেছেন সমুদ্র সৈকতে এখন বিপাকে পড়েছেন তারা। একটা ফিক্সড টাইমের জন্য এসেছি, সেই টাইমে আমরা যদি পৌঁছাতে না পারি, আমাদের ওয়ার্ক প্লেস থাকবে, আমাদের নিজস্ব সাংসারিক কাজ আছে, তো সেখানে সবকিছু নিয়েই সমস্যা হবে। আসছি 2 দিনের জন্য, এখন যদি আরো কয়েকদিন এরকম বন্ধ থাকে তাহলে আমরা বাসায় পৌঁছাবো কিভাবে? নিজস্ব পরিবহনে কেউ কেউ যেতে পারলেও আটকা পড়েছেন অনেকে। তাদের অসুবিধার কথা ভেবে অনেক হোটেল মোটেলে ছাড় দিচ্ছেন মালিকরা। এছাড়া আটকা পড়াদের মধ্যে জরুরি প্রয়োজন হলে তা বিবেচনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। যদি আসে তারা যে ধরনের সাহায্য আছে আমরা সেই ধরনের সহযোগিতাই করবো আশা করি। যেমন হোটেলে থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় বা যাওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এমন পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। এজন্য তাদের পুলিশ লাইনে যোগাযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের তরফ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং বাংলাদেশ পুলিশ সবসময় মানুষের পাশে ছিল তাদের প্রয়োজনে। এর ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। এই মুহূর্তে আটকে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। এদের মধ্যে আর্থিক ও কর্মস্থলে সংকট তৈরির আশঙ্কা করছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালটিতে টানা 26 দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বিকেল 3টার পর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরবেন। করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে গত 12 অক্টোবর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সপ্তাহখানেক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এরপর ওই হাসপাতালেই গত 25 অক্টোবর একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয় তাঁর। তার আগে গত এপ্রিল মাসে করোনা ভাইরাসে সংক্রমিত হন বিএনপি চেয়ারপারসন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেয় 27 এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়। প্রায় 2 মাস তিনি সিসিইউতে ছিলেন। 19 জুন তিনি বাসায় ফেরেন। এডিসের মতো কিউলেক্স মশা যেন এবার রাজত্ব না করতে পারে সে লক্ষ্যে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত কীটনাশক রয়েছে, আগে ভাগেই ছেটানো শুরু হয়ে গেছে। মশার বিষয়ে সচেতন হতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। এডিস মশার মৌসুম শেষ না হতেই আতঙ্ক তৈরি করেছে কিউলেক্স মশা নিয়ে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা এবার কিউলেক্সের ঘনত্ব ভাঙবে অতীতের সব রেকর্ড। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেখা দেয় কিউলেক্স মশার উপদ্রব। পরিস্থিতি সামলাতে আগেভাগেই কর্মপরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে হটস্পট চিহ্নিত করে চলছে অভিযান।
কিউলিসের ব্যাপারে যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমাদের যে জলাধারগুলো রয়েছে এবং আমাদের যে বিটিভিশনের জায়গাটা রয়েছে যেখানে পানি যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমরা ধানমন্ডিবাসী যারা এখানে ধানমন্ডি ওনার অ্যাসোসিয়েশন তাদের সাথে কথাবার্তা বলছি। আমরা এই কচুরি পানাকে পরিষ্কার রেখে যেইভাবে কিউলেক্স মশাটা বিস্তর লাভ না করতে পারে, ডেঙ্গুকে আমরা যেভাবে জয় করেছি কিউলেক্স মশাকে ইনশাল্লাহ আমরা সেইভাবে জয় করতে পারবো। উত্তর সিটি কর্পোরেশন বলছে মশার প্রজনন হতে পারে এমন সব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অব্যবহৃত ভূমি যেখানে আগাছা জন্মাচ্ছে, বিভিন্ন একটু মার্শি একটু পানি আছে, কিছু একটু কচুরি পানা জন্মাচ্ছে, এইগুলো জায়গাতে আমরা বড় বড় করে নোটিশ দিয়ে দিচ্ছি যে যাতে করে তারা এসে আমাদের সঙ্গে এগুলো পরিষ্কার করে ফেলে। প্রয়োজনে কিউলেক্স নিধনে চিরুনি অভিযান চালানো হবে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুচকা, পুরি, নুডলস, শরবত সহ শতভাগ পথের খাবারে 4 ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীবের উপস্থিতি পেয়েছে কৃষি গবেষণা কাউন্সিল। বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত পানিতে তৈরি এসব খাবার খেয়ে টাইফয়েড, আলসার সহ দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন মানুষ। মৌসুমী ও ভাসমান খাবার ব্যবসায়ীদের জন্য নীতিমালা করার পরামর্শ তাদের। সারা দেশেই রাস্তায় বিক্রি হয় নানা মুখরোচক খাবার। সস্তা ও সহজে পাওয়ায় খুবই জনপ্রিয় এগুলো। এসব খাবার কতটা স্বাস্থ্যকর বা নিরাপদ তা নিয়ে গবেষণা করেছে কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগ। রাজধানীর 15 জায়গা থেকে 13 রকম খাবার সংগ্রহ করে সংস্থাটি। এসব নমুনার 100 ভাগের মধ্যেই 4 ধরনের ব্যাকটেরিয়া ও পরজীবীর উপস্থিতি পেয়েছেন গবেষকরা। ঢাকা শহরে প্রায় 140 প্রকারের, কম বেশি 140 প্রকারের স্ট্রিট ফুড বেচা বিক্রি হয়। যে সমস্ত জায়গায় এই সমস্ত স্ট্রিট ফুডগুলো ব্যাপকভাবে বিক্রি করা হয়, আমরা এখান থেকে নমুনা সংগ্রহে পরীক্ষা করে যে চিত্র পেয়েছি সেটা অনেকটা ভীতির বিষয় বলা যায়। কারণ আমরা দেখেছি যে প্রায় শতভাগ খাবারই সেখানে কন্টামিনেটেড, অর্থাৎ অনিরাপদ। প্রতিটি নমুনায় আমরা 1000 থেকে প্রায় 1 কোটি পর্যন্ত ইকোলাই থাকতে পারে। চিকিৎসকরা বলছেন মানবদেহে এসব অণুজীবীর উপস্থিতি দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ হতে পারে। লিপিড অ্যাবনর্মালিটি বলেন, সুগার অ্যাবনর্মালিটি বলেন, স্থূলতা হলে তো জানেনি যে অনেক সমস্যা হতে পারে। এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব হয়। যে খাবারের মধ্যে যে জীবাণুটা আছে সেটাকে গ্রহণ করলে কিন্তু এই রোগটা হয়। টাইফয়েড হলে আপনার ইমিডিয়েটলি জ্বর হলো, জ্বর সেরে যাওয়ার পরে কিন্তু টাইফয়েডের কিন্তু অনেক দীর্ঘমেয়াদী কিছু কিছু প্রতিক্রিয়া আছে। তো আমাদের একজন মানুষ কেরিয়ার হয়ে যেতে পারে। কেরিয়ার হলে কিন্তু সে সারা জীবন এই জীবাণু ছড়াতেই থাকবে। গবেষণায় ভেলপুরি, চটপটি, ঝালমুড়ি ও আখের রসে ভয়াবহ মাত্রার অণুজীব মিলেছে। গবেষকরা বলছেন অপরিষ্কার ও দূষিত পানি ব্যবহার এর অন্যতম কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সিটি কর্পোরেশন, তাদেরকে প্রতিনিয়ত একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কিভাবে হাইজেনিক ফুড উৎপন্ন করবে এবং কিভাবে পরিবেশন করবে, এইগুলোর ব্যাপারে অবশ্যই আমি মনে করি ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। কিছু কিছু নির্দিষ্ট স্থানে যদি তাদেরকে বসার ব্যবস্থা করে দেয়। এসব খাবারে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। পথ শিশুদের নামে এনজিও খুলে টাকা আত্মসাৎ, প্রথম অক্ষর ফাউন্ডেশনের কর্মকর্তা ইমন লিন্ডা গ্রেপ্তার। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের 7 নভেম্বর আজ। এদিনই সূচনা হয় 1.5 দশকের সামরিক শাসনের, বলছেন বিশ্লেষকেরা। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তের গুলিতে আহত জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম শিকদার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাতে লিং রোড এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন তিনি। হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন জহিরুল ইসলাম শিকদারের সমর্থকরা। আরও জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। চলে যাচ্ছি তৌফিকের কাছে। তৌফিক, কিভাবে এই হত্যাকাণ্ড ঘটলো সেটি বলবেন, আর কাউকে এখন পর্যন্ত আটক করা গেছে কিনা?
মূলত গত শুক্রবার রাতে এখানকার ঝুলন্দে ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরতুল্লাহ শিকদার তিনি তার নির্বাচনী পথসভা শেষ করে তার অফিসে যখন তিনি যাচ্ছিলেন তখন দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং তার সাথে তার ভাই জহিরুল ইসলাম তিনিও গুলিবিদ্ধ হয়। আমি একটু দেখাতে চাই সেই ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে যাওয়ার পরপরই অবস্থার অবনতি যখন হয় কুদরতুল্লাহ শিকদার এবং জহিরুল ইসলাম দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আজকে 12:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম তিনি মারা যান বলে আমাদেরকে তার পরিবার থেকে সেটি নিশ্চিত করেছেন। এর পরপরই কিন্তু কক্সবাজার এই লিং রোড এলাকায় আপনি যেই সড়কটি দেখতে পাচ্ছেন যেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো হয়েছে সেই সড়ক হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক। এখানে বিক্ষুব্ধ জনতা, তার নির্বাচনী এলাকার লোকজন এবং শ্রমিক লীগের যিনি সভাপতি ছিলেন, যেহেতু তার রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, তার দলীয় কর্মীরা এই টায়ার জ্বালিয়ে এখানে অগ্নিসংযোগ করেছেন এবং এই এলাকায় যেহেতু খুব ব্যস্ততম একটি এলাকা, এই এলাকায় অনেক দোকানপাট বন্ধ রেখেছেন যেহেতু বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে এসছেন। তবে আমি এখানকার যে এলাকার বাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন অর্থাৎ যারা গুলি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়। এখন পর্যন্ত আসলে এই ঘটনার পরপরই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, কোনো ধরনের যানবাহন এখানে চলছে না, অনেক মানুষ পায়ে হেঁটে এখানে চলাচল করতে আমরা দেখেছি। শুধু এই এলাকা নয়, প্রায় এখানকার আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখানে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করছেন এবং তারা বলছেন প্রকৃত অপরাধী যারা আছেন, যারা গুলি করেছেন তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা কোনো সদস্যদের এখানে আসলে দেখছি না, যেহেতু প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে আইন শৃঙ্খলার বাহিনীর কোনো সদস্য আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো পাশাপাশি এখানে বিক্ষুব্ধ জনতারাও এখানে উপস্থিত হয়েছেন, তারা এখানে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করছেন এবং আশপাশের যে দোকানপাট আছে দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে। তো এলাকার মধ্যে আসলে একেবারে একটি উত্তেজনাকর পরিস্থিতি বলা চলে। তো যে বিষয়টি বলছিলাম, গত শুক্রবার রাতে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি খুব কাছাকাছি এলাকায়, সেখানে তার নির্বাচনী এলাকা কুদরতুল্লাহ শিকদারে, সেখানে সরাসরি এসে তার গুলি করে তার কুদরতুল্লাহর ভাই জহিরুল ইসলাম এবং সেই সাথে তার চাচাতো ভাই, তার নামও জহিরুল ইসলাম, 3 জন গুলিবিদ্ধ হয়। বর্তমানে যে মেম্বার প্রার্থী কুদরতুল্লাহ তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে। সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে জামগড়ার বটতলা এলাকায় তাদের ভাড়া বাসার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটক করা হয়নি কাউকে। আশুলিয়ার জামগড়া এলাকার মানসুরা ভিলা নামের বাড়িতে ভাড়া থাকতেন সবুর আলী ও রোজিনা আক্তার দম্পতি। সারাদিন ভাড়াটিয়া সবুর ও রোজিনার কোনো সাড়া শব্দ না পেয়ে একটু অবাকে ছিল বাড়িওয়ালা ও প্রতিবেশীরা। তখন সবুর আলী ও রোজিনা আক্তারের খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে চোখ পড়ে প্রতিবেশীদের। দেখতে পায় স্বামী সবুরের ঝুলন্ত মরদেহ। পরে পুলিশকে খবর দিলে শনিবার রাত 10টার দিকে দরজা ভেঙে স্বামী সবুর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের কাজ শুরু করে তারা। তখন খাটের ওপর স্ত্রী রোজিনা ও 9 বছরের শিশু কন্যা সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এসে দরজা খোলানোর পরে দেখছি 2 জন নিচে শোয়ানো আছে, একজন রশিতে ঝুলে রয়েছে। পিছনে কোনো ঘটনা আছে, তাদের ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে। আমরা তো দেখছি যে অনেক মিল মহব্বত ছিল। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী সবুর আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের ভিত্তিতে হয়তোবা হত্যাকাণ্ডটা ঘটতে পারে কিংবা আত্মহত্যা যায় বলেন আমরা এটা পরবর্তীতে পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে বলতে পারি। নিহত দম্পতির গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে। রোজিনা পেশায় পোশাক শ্রমিক ও সবুর অটোরিকশা চালক ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রথম অক্ষর নামে ফাউন্ডেশন খুলে পথশিশুদের নামে দিনে তোলা হচ্ছিল 1.5 থেকে 2 লাখ টাকা। তবে এর 7 বছর পর ডিবি জানতে পারে অনুদানের 75% টাকায় আত্মসাৎ করছিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমন ও মহাসচিব লিন্ডা। তাদের যৌন নির্যাতন, মাদক ব্যবসা সহ নানা অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পথশিশুদের খাবার দিতে রাজধানীর 50 থেকে 70 পয়েন্টে তহবিল সংগ্রহ করে প্রথম অক্ষর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। এতে দিনে উঠে 1.5 থেকে 2 লাখ টাকা। তাদের ফেসবুক পেজ দেখে মনে হবে এ টাকায় সুবিধা বঞ্চিতদের খাবার দিয়েছে তারা, করেছে স্কুলও। একই প্রোগ্রামের ছবি বিভিন্ন টাইমে বিভিন্ন দিনের কথা বলে বলে পাবলিশ করা হইতো। তবে সম্প্রতি যৌন নির্যাতন, মাদক ব্যবসা, প্রতারণা সহ নানা অভিযোগে খিলগাঁওয়ের কার্যালয়ে অভিযান চালিয়ে ইয়াবা ফেন্সিডিল সহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমন চৌধুরী ও মহাসচিব লিন্ডাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে অনুদানের টাকা, নথিসহ নানা সরঞ্জাম। এদিকে ইমন লিন্ডাকে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবকরাই দিচ্ছেন প্রতারণার নানা তথ্য। বলছেন তারা কেউই স্বেচ্ছাসেবক নন, বেতনভুক্ত কর্মচারী। তাদের 75 ভাগ টাকা যায় চেয়ারম্যান ও মহাসচিবের পকেটে, আর সহায়তা কর্মসূচি করা হয় প্রচার ও দাতা আকৃষ্টে। ওরা ইয়াবার বিজনেস করে, ফার্স্ট আমার চোখে এটা ধরা পড়লো। তারপর ইয়াবার বিজনেস করে ভলান্টিয়াররা ইয়াবা কিনে বাসায় নিয়ে যাচ্ছে। যে কোনো বিবাহ অনুষ্ঠানে যে বড়দের ভিআইপি মানুষের খাবারটা থাকে না, এই খাবারটাই ওরা মানে বাচ্চাদের দেয়। অনেক মায়ের দূর করে, আর সামনে মাদক দ্রব্য রেখে যে তুই এবার খাস, এই কাজ, ব্যবসা করো, অনেক কিছু আমাকে ব্ল্যাক পেনের মাধ্যমে আমার কাজ করানো হয়। গোয়েন্দারা বলছেন 2014 সালে ফাউন্ডেশন গঠন করেন সবজি বিক্রেতা থেকে হোমিওপ্যাথি চিকিৎসক বনে যাওয়া ইমন। মহাসচিব হন নিজেকে প্রকৌশলী পরিচয় দেওয়া লিন্ডা। মাদক উদ্ধার করি যে সংক্রান্ত বিষয় ইতিমধ্যে একটা মামলা হয়েছে, আর এখানে যেসব ফিমেল ভলান্টিয়াররা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু অভিযোগও রয়েছে, তারা ধর্ষণের শিকারও হয়েছে। সে সংক্রান্তে তারা হয়তো ধর্ষণ মামলা করতে পারে। গোয়েন্দারা বলছেন প্রতারণার টাকায় চেয়ারম্যান ও মহাসচিব কিনেছেন ফ্ল্যাট, খুলেছেন নামে বেনামে 10 থেকে 15টি প্রতিষ্ঠান। সকল বাসিন্দাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা নিজেরা সবাই নিজের জায়গা থেকে প্রয়োজন নিজে সাহায্য করবেন, বাট কোনো সংস্থা, প্রথম অক্ষর সহ আরও কিছু ভুইফোর এরকম সংস্থা আছে, তাদের মাধ্যমে সাহায্য করার দরকার নেই। ওরা এই টাকাগুলো বিভিন্ন অপকাজে ব্যবহার করে। এখানেই শেষ নয়, পিএটিভির নামে পরিচয়পত্র তৈরি করে চাঁদাবাজিতেও অভিযুক্ত তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর। 1975 সালের এই দিন জাসদের সহায়তায় অভ্যুত্থান ঘটায় সৈনিকরা। এর মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতা শীর্ষে ওঠেন জিয়াউর রহমান। বিশ্লেষকেরা বলছে এর মধ্য দিয়ে দীর্ঘ 15 বছরের সামরিক শাসনের ঘেরা টোপে পড়ে দেশ, যার দায়ে জাসদ এড়াতে পারে না। 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধুর রক্তের উপর দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে খন্দকার মোশতাক। তার সরকার স্থায়ী হয় 3.5 মাস। এরপর 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে ঘটে অভ্যুত্থান। বঙ্গবন্ধুর খুনিরা জাতিকে নেতৃত্ব শূন্য করতে কারাগারে হত্যা করে জাতীয় 4 নেতাকে। পদত্যাগ করেন মোশতাক। গৃহবন্দী হন তখনকার সেনাপ্রধান জিয়াউর রহমান। এর 4 দিনের মাথায় জাসদের সমর্থনে পাল্টা অভ্যুত্থান ঘটায় বিপ্লবী সৈনিক সংস্থা। নেতৃত্বে ছিলেন কর্নেল তাহের। এর এক পর্যায়ে মুক্ত হন জিয়া। 15ই আগস্টের পরে সিভিল মিলিটারি সম্পর্কটার যে ভারসাম্য, সেটা মিলিটারির দিকে ঝুঁকে গেছে। 7ই নভেম্বরে অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো নিয়ন্ত্রণটা চলে যায় সামরিক বাহিনীর হাতে, এবং এর মাধ্যমে জিয়াউর রহমান সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি হিসাবে রাজনীতির মাঠে আবির্ভূত হন। এটা অফিসার হত্যা, সৈনিক হত্যা বা মুক্তিযোদ্ধা হত্যা দিবস না। সামরিক অফিসারদের ক্ষমতা কামড়াকামড়ির এবং উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কর্নেল তাহেরের নেতৃত্বে সুশৃঙ্খল সৈনিকদের অভ্যুত্থান। বিশ্লেষকদের মতে স্বাধীনতা পরবর্তীকালের রাজনীতিতে 7ই নভেম্বরের প্রভাব সুদূর প্রসারী। এর মধ্য দিয়েই পরের 15 বছর সামরিক শাসনের অন্ধকারে ডুবে যায় দেশ। সামরিক বাহিনীর যে উত্থান হলো এবং দীর্ঘদিন যে তাদের প্রভাবে থাকলে বাংলাদেশ, এটা 7ই নভেম্বর না হলে হয়তো হতো না। সেই দায়িত্ব তাহের এবং জাসদ অ্যাভয়েড করতে পারে না। কর্নেল তাহের এবং জাসদ আমরা সিপাহী বিদ্রোহের পরবর্তী ঘটনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই। সেই ব্যর্থতার সুযোগে জেনারেল জিয়াউর রহমান দেশটা আবার দখল করে নেয়। 10 দিনের ভিতরেই কর্নেল তাহেরকে গ্রেপ্তার করে, আমাদের গ্রেপ্তার করে এবং আমাদেরকে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে হত্যা করে। দেশের সেই ক্রান্তিকালে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যারাই সুবিধাভোগী হোক না কেন, সে সময় জাতি হারিয়েছে তার পরীক্ষিত যোদ্ধাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সরকার বিরোধী আন্দোলন করা হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি নেতাকর্মীরা। জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ করে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশের সব খাত নষ্ট করে দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সরকার। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সব ক্ষেত্রেই অরাজকতা চলছে। খুন হচ্ছে, গুণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার সেই আন্দোলন আমরা করব। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার 2 আসামি নিহত হয়েছেন। গতরাতে মাইজদিহি রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, রাবার বাগান এলাকায় টহলে গেলে র্যাবের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময় শেষে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন কমলগঞ্জের চৈত্রঘাট এলাকার প্রতাপী গ্রামের তোফায়েল মিয়া ও জগনশালা গ্রামের শহীদ মিয়া। তারা ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার আসামি বলে জানিয়েছে এলাকাবাসী। পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত কুষ্টিয়ার কিশোরী সাবিনাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি শুকুর আলী মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আইজি ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে আসামি শুকুর আলীকে আইনি প্রক্রিয়া মেনে রিভিউ আবেদন করতে বলেছে আপিল আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী জানান, গত 8ই আগস্ট আপিল বিভাগ শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। তবে এ মামলায় অন্য 3 আসামিকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আপিল বিভাগের রায়ের অগ্রিম অর্ডার পেয়ে কাশিমপুর কারা কর্তৃপক্ষ শুকুর আলীর ফাঁসি কার্যকরের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদনও পাঠানো হলে তা নামঞ্জুর হয়। আইনজীবীরা জানান, পূর্ণাঙ্গ রায় পেলে তারা রিভিউ আবেদন করবেন। তার আগেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যোগ গ্রহণ করতে পারে না। পরে আপিল বিভাগ শুকুর আলীর ফাঁসি কার্যকর স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন। বিশ্বে করোনা একদিনে প্রাণহানি হয়েছে ৬,২৩৬ জনের। বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ৪,১৩,০০০-এরও বেশি রোগী। এ নিয়ে করোনায় বিশ্বে মোট শনাক্ত ছাড়ালো ২৫ কোটি। মোট প্রাণহানি ৫০,৬০,০০০-এরও বেশি। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ ১,১৮৮ জনের প্রাণহানি হয়েছে। একই সাথে সর্বোচ্চ শনাক্ত ৪১,৩৩৫ জন। গ্রিসে করোনা সংক্রমণের হার বাড়ায় দেশটিতে টিকা না নেয়া নাগরিকদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ক্রোয়েশিয়া সরকার বিধিনিষেধ শিথিল করলেও নাগরিকদের সাথে কোভিড পাস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পেরুতে গত 1 সপ্তাহে সংক্রমণ কমেছে 2 ভাগ। তবে সংক্রমণ কমলেও দেশটির সরকার সকলকে সতর্কতা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববারের এই হামলায় তিনি অল্পের জন্য বেঁচে যান। ড্রোন হামলায় কাদিমির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর 6 জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়া 2 জন সরকারি কর্মকর্তা কাদিমির বাসভবনে ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানান, বিস্ফোরক বোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে উড়ে আসে। হামলার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরাক চাইলে তারা তদন্তে সহায়তা করবে। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। 10 অক্টোবর ইরাকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এমন হামলা চালানো হলো। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে দাবি করে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। COP26 সম্মেলনের ভেন্যু গ্লাসগোতে বিক্ষোভে অংশ নেয় প্রায় 1 লাখ মানুষ। কিশোর পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বিক্ষোভে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি। জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহের আলোচনায় বিশ্ব নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা। আলোচনায় দ্রুত অগ্রগতির দাবি জানিয়েছেন তারা।
এদিকে একটি সেতু অবরোধ করায় বিক্ষোভ থেকে 21 জনকে আটক করে পুলিশ। গ্লাসগো ছাড়াও ফ্রান্স, কেনিয়া, তুরস্ক, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা সহ প্রায় 100 দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এবার টি-20 বিশ্বকাপের খবর। আজ নিউজিল্যান্ড আফগানিস্তানের লড়াই। ভারতের ভাগ্য জড়িয়ে আছে বলেই ম্যাচটির আলাদা গুরুত্ব। নিউজিল্যান্ড জিতলে আফগানদের সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারতও। আবুধাবিতে খেলাটি শুরু হবে বিকেল 4টায়। আরেক ম্যাচে রাত 8টায় পাকিস্তান লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ খুব একটা রোমাঞ্চ ছড়ানোর কথা নয় ক্রিকেট বিশ্বে। এবার দৃশ্যপট একেবারে ভিন্ন। পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ভারত হারার পর থেকে এই ম্যাচ পেয়েছে আলাদা গুরুত্ব, আলাদা মাত্রা। এই ম্যাচের উপর যে ভাগ্য ঝুলে আছে ভারতের। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দল টি-20 বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা তাকিয়ে থাকবে আফগানদের দিকে। নিউজিল্যান্ডের হার মানেই যে তাদের সেমির দুয়ার খুলে যাওয়া। ভারতের ছিটকে যাওয়া মানে বিশ্বকাপের আগ্রহ আকর্ষণ অনেকটা কমে যাওয়া। যদিও এবার তাদের টিকে থাকা নির্ভর করছে না তাদের উপর, তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তানের দিকে। অন্যদিকে নিউজিল্যান্ড এমন ম্যাচে সতর্ক থাকছে আফগান স্পিন অ্যাটাক নিয়ে। কাগজে কলমে এখনও সেমির আশা টিকে আছে আফগানিস্তানের। সেই স্বপ্নও তো সত্যি করতে চাইবে জয় দিয়ে। এই দুই দল কখনোই টি-20তে মুখোমুখি হয়নি। দিনের ম্যাচে আবুধাবিতে স্পিনাররা সহযোগিতা পাবে, সেই বার্তা স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে বড় ম্যাচ জিততে দরকার ব্যাটসম্যানদের ব্যাটে রান। অন্যদিকে নাবি রাশিদদের নিয়ে ভাবতে হচ্ছে নিউজিল্যান্ডকে। ওদের ভালো কিছু স্পিনার আছে, উইকেট সহায়ক হলে বিপদ হতে পারে। আশা করি আমরা ভালোভাবে সেই চ্যালেঞ্জ নিতে পারবো। আমাদের লড়াকু মনোভাব আছে। স্পিনাররা আমাদের শক্তি। মুজিব খেলতে পারবে কিনা এখনো নিশ্চিত না, তবে আমরা প্রস্তুত সেমি নিশ্চিতে সেরাটা দিতে। বড় ম্যাচে ব্যাটাররা রান করতে না পারলে জেতা সম্ভব নয়। দিনের আরেক ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। সবার আগে সেমি নিশ্চিত করা পাকিস্তান লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অবশ্যই বাবর আজমদের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা, সেমির লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা স্কটল্যান্ড সময়ের সাথে হারিয়ে ফেলেছে ধারাবাহিকতা। শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে লজ্জার হার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে আজকে দুটি ম্যাচ প্রসঙ্গে এবার আরব আমিরাত থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। বিশেষ করে ভারতীয়দের 150 কোটি মানুষ হয়তো চাইবে যে আফগানিস্তান জিতুক, তারা হারিয়ে দিক নিউজিল্যান্ডকে। যদিও মাঠের পারফরমেন্স পরিসংখ্যান বলছে নিউজিল্যান্ড অনেক এগিয়ে, ব্যাটিং বোলিংয়ে তারা ভারসাম্যপূর্ণ। এবার অবশ্যই আসরে খুবই ভালো পারফর্ম করছে তারা। শুধুমাত্র একটা ম্যাচ ছাড়া তারা যেভাবে পারফর্ম করেছে তাতে বলাই যায় যে এই ম্যাচ তারা জিতবে, সময়ের অপেক্ষা মাত্র। তারপরেও আফগানিস্তান কিন্তু তারাও যে কোনো দলকে হারাতে পারে এবং তাদের সেই ক্ষমতা রয়েছে। স্পিন অ্যাটাক খুবই ভালো। রাশিদ, নবী, যদিও মুজিব খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত হয়নি, ইনজুরিতে পড়েছেন। সব কিছু মিলিয়ে তাদেরও সেই শক্তি রয়েছে। যদি শুরুটা ভালো পায় আফগানিস্তান তাহলে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে এবং সেই আশাতেই থাকবে ভারতীয়রা। কারণ যদি আফগানিস্তান জেতে তাহলে ভারতের বড়টা চান্স থাকবে সেমিফাইনালে যাওয়ার। তবে এটা বলতেই হচ্ছে যে মুখোমুখি দেখা, পরিসংখ্যান, অতীত অভিজ্ঞতা কোনোভাবেই আফগানিস্তানকে ভরসা দেয় না। তারপরেও দেখার অপেক্ষা। ক্রিকেট অনিশ্চয়তার গেম, কেমন করে দুই দল এবং কিভাবে বা কোন কোন দল এবার সেমি নিশ্চিত করে এই গ্রুপ থেকে। অন্যদিকে আরও একটা ম্যাচ রয়েছে যেখানে পাকিস্তান এবং স্কটল্যান্ড মুখোমুখি হবে। ম্যাচটা একেবারে নিয়ম রক্ষার, কারণ পাকিস্তান এরই মধ্যে সেমি নিশ্চিত করেছে, অন্যদিকে স্কটল্যান্ড বিদায় হয়ে গেছে। সো এই ম্যাচ নিয়ে হয়তো আগ্রহ কম মানুষের, তবুও পাকিস্তান চাইবে যে ধারাবাহিকতা তাদের রয়েছে ব্যাটিং বোলিংয়ে সেটা আরও একটা বড় জয় দিয়ে সেটা ধরে রাখা। কারণ সামনেই সেমিফাইনাল ম্যাচ রয়েছে, সেখানে তারা অবশ্যই চাইবে ভালো একটা কনফিডেন্স নিয়ে এবং প্রস্তুতিটা ভালোভাবে সারতে। দেখা যাক এখন দুই দল কিভাবে এই ম্যাচটা শেষ করে। টি-20 বিশ্বকাপে আগের 6 বারে ছিল এক হ্যাট্রিক। 2007-এর অভিষেক আসরে বাংলাদেশের বিপক্ষে ব্রেটলি পেয়েছিলেন সেই স্বাদ। মাঝের 5 আসরে নেই 3 হ্যাট্রিকে অন্য উচ্চতায় এবারের বিশ্ব আসর। ওমানে শুরুটা করেন ক্যাম্পার, পরে আমিরাতে এই এলিট ক্লাবে যোগ দেন হাসারাঙ্গা ও রাবাদা।
2007 প্রথম টি-20 বিশ্বকাপে ব্রেটলির হ্যাট্রিক, সাক্ষী বাংলাদেশ। সাকিব মাশরাফির পর কাপালি, 3-3 অজি স্পিডস্টারের। পরের 5 বিশ্বকাপে কারণেই এই কীর্তি, সেটা ভাঙল 2021-এ এসে, তাও আবার 3 হ্যাট্রিক এক আসরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ঢুকেছেন এলিট ক্লাবে। জিতলেও বিদায়ের আক্ষেপে কিছুটা ম্লান এই কীর্তি। প্রথমটা ছিল প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কার্টিস ক্যাম্পার ডাবল হ্যাট্রিকে নাড়িয়ে দেন সবাইকে। টানা 4 বলে উইকেট নিয়ে ডাচদের ধসিয়ে দেন আইরিশ পেসার। স্পিনারদের লিস্টে একা ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবারও দুর্ভাগ্য একমাত্র তারই, কারণ সাউথ আফ্রিকার সাথে তার হ্যাট্রিকের দিনে শ্রীলঙ্কা হেরে যায় শেষ ওভারের রোমাঞ্চে। সব মিলিয়ে হ্যাট্রিকের হিসাবে ওমান আমিরাতের এই বিশ্বকাপ সবার সেরা। আরও 6 ম্যাচ বাকি, সংখ্যাটা বাড়তেই পারে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে সেই আশাতে ওমান ও আমিরাতে গিয়েছিলেন টাইগার শোয়েব। তার আশা পূরণ হয়নি, উল্টো সবচেয়ে বেশি লজ্জায় পড়তে হয়েছে। আমিরাতের রাস্তায় বাংলাদেশের জার্সি পরে কিংবা টাইগার বেশে শোয়েবকে হাসি তামাশার মুখোমুখি হতে হয়েছে। তারপরও শোয়েবের বিশ্বাস, এখান থেকেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, পরের সিরিজেই হারাবে পাকিস্তানকে। অন্যের চেয়ে স্বপ্নটা একটু বড়, আশা প্রত্যাশাও অনেক। তাই তো বাংলাদেশের সাফল্য দেখার বাসনা নিয়ে সংগ্রাম করে টাইগারদের সঙ্গী হয়েছিলেন টাইগার শোয়েব। প্রথম দফায় ওমানের ভিসা না পেলেও আশা ছাড়েননি। চেষ্টা আর তামিমের সহায়তায় জটিলতা কাটিয়ে ওমানের পর আমিরাতের গ্যালারিতে ছিলেন। সৌম্য লিটনরা বাড়িতে ফিরলেও শোয়েব এখনও বিশ্বকাপের শহরে, যেখানে বিভিন্ন দেশের সমর্থকদের কাছ থেকে শুনতে হচ্ছে দল নিয়ে হাসি তামাশা। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, আর যে টিম সেমিফাইনাল খেলবে সেই টিম ফাইনালে খেলতে পারে। তো ওই আশা নিয়েই আসলে 16 তারিখের বিমানে টিকিট করেছিলাম। তো এখন আসলে এই কয়েকটা দিন এখন যেখানে যাই সেখানেই লজ্জা পাই, কষ্ট পাই, জার্সি পরে বের হই। আর আমার তো একটা অভ্যাস, যখন দেশের বাইরে আসি জার্সি পরেই ঘুরি, জার্সি পরেই আমি সব জায়গায় যাই। তো এখন অনেক লজ্জা দেয় যারা, বিশেষ করে যারা পাকিস্তান আছে, ইন্ডিয়ান আছে, আপনার শ্রীলঙ্কান, তারপর হচ্ছে আফগানিস্তান। সাকিব বলেছিলেন বাংলাদেশ খেলবে সেমিতে, সেই ভরসাতেই ফাইনাল পর্যন্ত আমিরাতে থাকার ব্যবস্থা করে রেখেছিলেন। হয়েছে উল্টোটা, সবার আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। স্কটল্যান্ড নামিবিয়ার চেয়েও খারাপ খেলা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা ছাড়ছেন না টাইগার ক্রিকেটের বড় এই সমর্থক। আমি বলবো যে আসলে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, কেউ আসলে ইচ্ছা করে খারাপ করে না। তাদের সামনে যান, তাদের সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন। দেয়ালে পিঠ থেকে যাওয়া টাইগাররা ঘুরে দাঁড়াবে, সামনে পাকিস্তান সিরিজেই দুর্দান্ত সাফল্য এনে দেবে বিশ্বাস শোয়েবের। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে বিসিবি। তারই অংশ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলের টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। কাজেও নেমে পড়েছেন সুজন। মিরপুরে 7 জন তরুণকে নিয়ে পাকিস্তান সিরিজের জন্য অনুশীলন শুরু হয়েছে তার অধীনে। নভেম্বর-ডিসেম্বরে 3টি টি-20 ও 2 টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। 12ই নভেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। টাইগার ম্যানেজমেন্টে এটাই সুজনের প্রথম দায়িত্ব নয়। এর আগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সীমিত সময়ের জন্য কাজ করেছেন তিনি। এবার বড় পরিসরে কোচ ও অধিনায়কের সঙ্গে দলীয় ব্যবস্থাপনার অংশ হিসেবে থাকবেন। ইটালিয়ান সেরিয়াতে মৌসুমের প্রথম মিলান ডার্বিতে আজ মুখোমুখি হবে ইটালির 2 জায়ান্ট। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের আতিথ্য নেবে ইন্টার মিলান। সেন সিরোতে ম্যাচ শুরু হবে রাত 2:45টায়। মৌসুমে লিগে এখন পর্যন্ত অপ্রতিরোধ এসি মিলান 11 ম্যাচে এখন পর্যন্ত কোনো হার দেখেনি রোজ্জোনেরিরা। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে 7 পয়েন্টে গিয়ে স্টেফানোর দল। ছন্দে রয়েছে ইব্রাহিমোভিচ, জিরুরা। বিপরীতে সময় ভালো যাচ্ছে না নেরাজ্জুরিদের। 11 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ ইন্টার মিলান। শিরোপা দৌড়ে টিকে থাকতে মিলান ডার্বিতে জয় গুরুত্বপূর্ণ ইনজাগির দলের জন্য। 2 দলের শেষ 5 দেখায় 4 জয় সফরকারীদের। তবে সাম্প্রতিক ফর্ম ও স্বাগতিক তকমা এগিয়ে রাখছে এসি মিলানকে। লা লিগায় রায়ো ভায়াকানোকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। লিগ 1-এ নেইমার, এমবাপে নৈপুণ্যে বোর্দোয়ার বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে ছিল রিয়ালের। 14 মিনিটে জোরালো শটে দলকে এগিয়ে নেন টনি ক্রুস। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এদিকে
মেসিবিহীন ম্যাচে বোর্দোয়াকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি। 26 মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। 43 মিনিটে এমবাপ্পের পাস থেকে জোড়া পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা। বিরতির পর ব্যবধান 3-0 করেন এমবাপ্পে, তবে 5 মিনিট পরই ব্যবধান কমায় স্বাগতিকরা। ইনজুরি টাইমে স্কোর লাইন 3-2 করেন নিয়াং। অন্যদিকে সেরিয়াতে ফিওরেন্তিনাকে 1-0 গোলে পরাজিত করেছে ইউভেন্টাস। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।